আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা গল্প বলবো, যে গল্পটা সেই সব আলেমদের কাজে লাগবে বলে মনে করি যারা ইউরোপে আসতে চান। গত 2 দিন আগে আমি পর্তুগাল নিয়ে একটা ভিডিও করার পরে অনেক আলেম আমার কাছে মেসেজ করছেন যে ইউরোপে আসার ব্যাপারে আমি তাদেরকে হেল্প করতে পারবো কিনা। তো আজকের গল্পটা শোনার পর আহ, আপনারা আমাকে যদি আবার মেসেজ করবেন যে আপনারা ইউরোপে আসতে চান কিনা। তো আজকের গল্পে মূলত এমন কিছু কথা বলবো যেগুলো ইউরোপে আসার পর আপনাকে ফেস করতে হবে। সেই গল্পটা হইলো, গত কিছুদিন আগে আমাকে একজন বললেন যে একটা মেয়েকে তিনি দেখছেন একটা এই দেশের ছেলের সাথে ঘুরতেছে, একটা ইটালিয়ান ছেলের সাথে মদ খাইতেছে, এবং সেই মেয়েটা একজন হুজুরের মেয়ে। তো এই রকম, অর্থাৎ একজন আলেম তিনি এই দেশে আসছেন, কিন্তু তার মেয়েকে তিনি ঘরে ধরে রাখতে পারেন নাই। হয়তো মেয়ের সাথে তিনি কঠোরতা করছেন যে তোমাকে নামাজ পড়তে হবে, তোমাকে হিজাব পড়তে হবে। তো মেয়ে বাবা মায়ের থেকে বাঁচার জন্য সে ঘর থেকে বের হয়ে গেছে। সে সরকারের আশ্রয়ে চলে গেছে, যেখানে সে যা ইচ্ছা খাইতে পারে, যেমন ড্রেস ইচ্ছা পড়তে পারে। এই ধরনের মেয়ের সংখ্যা কিন্তু বাংলাদেশি মুসলমানদের জন্য কম না। এবং পশ্চিম দেশগুলোতে, ইউরোপ আমেরিকাতে এই ধরনের ব্রোকেন ফ্যামিলির বা এই ধরনের বাবা মায়ের হচ্ছে যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া মেয়েদের সংখ্যা কিন্তু অনেক। আবার এখানে অনেক আলেম আছেন যিনি শুয়োর কাটার কারিগর। অর্থাৎ একজন আলেম কিন্তু তিনি কোরআনে বর্ণিত নিকৃষ্ট একটা প্রাণী, যেটা নিকৃষ্টতম হারাম, এটা তিনি কাটতেছেন জীবিকার তাগিদে। কারণ তিনি যদি ওইটা না কাটেন তাহলে তার না খায় মরতে হবে, এবং দেশে তার পরিবারও না খায় থাকবে, এবং তিনি যে 20 লাখ 25 লাখ টাকা খরচ করে আসছেন সেই টাকা তাকে উসুল করতে হবে। তো এই ধরনের সিচুয়েশনের মধ্য দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। এবং আমাকে একজন একটা কথা বলছেন, আমি যখন ইমাম ছিলাম তখন তিনি আমাকে বললেন যে হুজুর, আপনি কি জানেন আপনার এই এলাকায় যতগুলো মুসলিম যুবক আছে, আপনার মুসল্লি যারা, যাদের 18+ বয়সের ছেলে আছে, প্রত্যেকে জেনায় জড়িত। তো এই ধরনের যে ব্যাপারগুলো আপনি একজন আলেম হিসেবে আপনার সাথে হইলে, আপনার সন্তান যদি জেনা, মদ এগুলোতে আকৃষ্ট হয়ে যায়, আপনি এটা নিতে পারবেন কিনা, এটা কিন্তু আপনার ভাবা উচিত। এবং আমি দেখছি যারা দিনদার মানুষ, ধরেন জামাত ইসলামের লোক আছে, আহলে হাদিসের লোক আছে, তাবলিগের লোক আছে, তারা কিন্তু খুবই তারা টেনশনে আছেন যে তার ছেলে মেয়ে নষ্ট হয়ে গেল, তিনি এখন কি করবেন। মানে খুব আফসোস করতেছে। বাট এই আফসোসটা কিন্তু সাধারণ মানুষের জন্য না। একজন সাধারণ মানুষ, বাংলাদেশে অনেক হিন্দু মানুষ আছে, বা অনেক মুসলমান যারা অবিশ্বাসী হয়ে গেছে এমন মানুষ আছে, তাদের জন্য কিন্তু এটা কোনো ফ্যাক্ট না। তার ক্ষেত্রে দেখা যায় যে তার বউ আগে শাড়ি পরতো, এখন যদি সে প্যান্ট শার্ট পরে, সে আরও খুশি হইতেছে যে না, আমার বউ স্মার্ট হয়েছে, আমার মেয়েটা স্মার্ট হয়েছে। এটাতে তার কিছু আসে যায় না। এবং আমি প্রত্যেক মানুষের বিশ্বাসের প্রতি, আমার এখানে আমাকে যারা দেখেন বিভিন্ন রকম দর্শক আছেন, আমি প্রত্যেকের বিশ্বাসকে, প্রত্যেকের ভালো লাগাকে আমি শ্রদ্ধা করি। যার যেটা ইচ্ছা সে করতে পারে। বাট আলেমরা যেখানে যেহেতু আসতে চান, তো তাদের আমি চাই না যে আপনি না জেনে আসেন, অর্থাৎ আপনি আসার পরে এমন সিচুয়েশনে পড়েন যেটা আপনি আগে জানতেন না, এমন যেন না হয়। হ্যাঁ, সব কিছু বুঝে শুনে যদি আপনি আসেন, যে না আপনি একজন আলেম, বাট আপনার মেয়ে যদি অন্য ছেলের হাত ধরে ঘুরে প্যান্ট শার্ট পরে, হাফ প্যান্ট পরে, তাতে আপনার কিছু আসবে যাবে না, এরকম বোঝার পরে যদি কোনো আলেম আসেন, এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি যতদূর বাংলাদেশি আলেমদেরকে জানি, যে তারা কষ্ট করলেও অন্তত এই ধরনের সিচুয়েশনে কিন্তু তারা পড়তে চান না। তো এই জন্য মূলত এই গল্পগুলো বলা। এই পশ্চিম ওয়ার্ল্ডে এই ধরনের গল্প অসংখ্য আছে। আমাদের একজন আলেম আমাদের এলাকার, তিনি দেশে গেছেন, তো আমাদের এলাকার আরেক আলেম তার সাথে দেখা করতে গেছে। তো সে যায় বলতেছে, আমি দেখলাম হুজুরের ছেলে, হুজুর মুফতি সাহেব, তার ছেলে দেখলাম সিগারেট টানতেছে। তো এইখানে বাবার কন্ট্রোল নাই। এই বিষয়গুলো আমার মনে হয় যে যারা ইসলামপন্থী আছেন, ইউরোপে আসতে চান, আপনি আলেম হন বা হচ্ছে আপনি প্র্যাকটিসিং মুসলিম হন, এই বিষয়গুলো কিন্তু আপনার মাথায় রাখা উচিত। এর আগে আমি একটা ভিডিও করছি, আমার ধারণা অনেক আলেমরা ওই ভিডিওগুলো দেখেন নাই। যে সমস্ত আলেমরা ইউরোপে আসতে চান তারা আমার ওই ভিডিওটা দেখবেন। ভিডিওটা হচ্ছে প্র্যাকটিসিং মুসলিমদের জন্য ইউরোপে আসা উচিত কিনা, এই শিরোনামে আমি একটা ভিডিও করছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। এই বিষয়গুলো আপনারা দেখবেন যে পশ্চিমে একজন প্র্যাকটিসিং মুসলিমের জন্য, বিশেষ করে একজন আলেমের জন্য কি কি অপ্রীতিকর সিচুয়েশন তার সামনে অপেক্ষা করতেছে। বা আপনি যে আলেম হিসেবে ছিলেন বাংলাদেশে, আপনাকে মানুষ সম্মান করতো, সেই সম্মানটাও কিন্তু এখানে আপনাকে করবে না। কারণ এখানে মানুষ খুবই বিজি। আপনি অবাক হবেন যে এখানকার যারা ইমাম আছেন তাদেরকে যে রান্না করে খাওয়াবে, এই সময়টা মানুষের নাই।
মানুষ ভালোবাসে, বাংলাদেশি মুসলিম যারা, আমারও যেহেতু আগে ইমামতি করার অভিজ্ঞতা আছে, মানুষ সম্মান করে ভালোবাসে ইমামদেরকে, বাট তাদের ওই সময়টা নাই যে তারা একজন আলেমকে বা একজন ইমামকে খাবার রান্না করে খাওয়াবে। কারণ হচ্ছে যে আপনার যদি দুইজন সন্তান থাকে, সেই দুইজন সন্তান যদি দুইটা স্কুলে পড়ে, সেই দুইটা স্কুলে সন্তানকে আনতে যাইতে হবে, সন্তানকে দিতে যাইতে হবে, অনেক ক্ষেত্রে 4 বার যাইতে হইতে পারে। তারপরে আবার আপনার একটা কাজ আছে, সেই কাজ করার জন্য আপনার কয়েক ঘন্টার জার্নি করতে হয়। তো সব কিছু মিলে মানুষ এত বেশি বিজি থাকে নিজেকে নিয়ে যে আপনি আপনার খোঁজ খবর রাখার মতো কেউ থাকবে না। তো এই অসুবিধাগুলো কিন্তু আপনার আছে, এইগুলো মাথায় রেখেই আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি 20-25 লাখ টাকা খরচ করে এখানে আসবেন কিনা। আরেকটা বিষয় আমি বলে রাখি, অনেক আলেম আমাকে বলেন যে ভাই আপনি আলেমদেরকে ইউরোপে আসার ব্যাপারে হেল্প করেন। অনেক আলেম বলেন যে ভাই আমি ইউরোপে যাই, দিন প্রচার করতে চাই। এটা আমি ভালো চিন্তা, দিন প্রচার করাটাকে আমি সম্মান করি, এই চিন্তাটা আলেমদের থাকা উচিত। বাট আমি ব্যক্তিগতভাবে কিন্তু কাউকে আসার ক্ষেত্রে হেল্প করতে পারবো না। কারণ কেন পারবো না সেটা আমি আরেকটা ভিডিওতে বলছি, যে ইউরোপের ভিসা কিভাবে হয়, যে ভিসা করার মধ্যে আমাদের সাধারণ আমরা যারা প্রবাসী আছি আমাদের কোনো হাত নাই, আমরা চাইলেও পারবো না। সেই বিষয়টা নিয়েও আমি আলোচনা করছি, সেই ভিডিওটাও আমি কমেন্টে দিয়ে দিব। ওইগুলো দেখে তারপরে আপনারা আমাকে মেসেজ করবেন। আর আমাকে হোয়াটসঅ্যাপে যদি কল দেন কেউ, তাহলে আমি কিন্তু ব্লক করে দিতে বাধ্য হব, কারণ সবার কল ধরা সম্ভব না, আমি কাজে থাকি। বিশেষ কিছু যদি জানার থাকে তাহলে আপনারা হচ্ছে যে ইনবক্সে আমাকে মেসেজ করবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।